জামাল বাদশা, আপনি নিশ্চয়ই শুনছেন। আপনি জানাবেন এই যে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত। লিনিয়া লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতি কয়েকদিন থেকে উন্নতি হয়েছে এবং আজকে কিন্তু তিস্তা নদীর পানি যদি বলি বিপদসীমার একদম ৮০ সেন্টিমিটার নিচে এবং পানি কিন্তু নদীর একেবারে তলানিতে এসে পৌঁছেছে। আসলে এই পানি হঠাৎ দ্রুত কমার কারণে কিন্তু নদীর তীরে কয়েকটি পয়েন্টে ভয়াবহ ভাঙ্গনের দেখা দিয়েছে। আর এছাড়া কিন্তু পানি কিন্তু দ্রুত নেমে যাওয়ার কারণে আসলে যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে প্লাবিত হওয়া অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর কিন্তু গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটে শুধু তিস্তা নয়, অন্যান্য যে নদীগুলো রয়েছে অর্থাৎ ধল্লা, মালদহ, সানিয়াজান সবগুলো নদীর কিন্তু পানি কমে এসেছে এবং প্রত্যেকটি নদীর কিন্তু কিছু কিছু পয়েন্টে ভাঙ্গন আসলে দেখা দিয়েছে। মালদা নদীর আমরা যতটুকু খোঁজ পেয়েছি, মালদা নদীর কালীগঞ্জ উপজেলার বলাইরহাট থেকে লোহাকুচি যাওয়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু সীমান্ত সড়কে মালদার ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এতে কিন্তু বিজিবিদের তাদের দায়িত্ব পালন করতে অনেকটাই সমস্যা হচ্ছে। এছাড়া কিন্তু অন্তত ৫টি গ্রামের কমপক্ষে ২০,০০০ মানুষের কিন্তু যাতায়াতে দুর্ভোগ রয়েছে। আসলে এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের তিস্তার কালমাটির চর এলাকায়। এই জায়গাটিতেও কিন্তু গত ৪ দিন আগে কমর পানি ছিল এবং এই পার্শ্ববর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। আসলে হঠাৎ বৃদ্ধি পেয়ে আবার কমে যাওয়ার কারণে কিন্তু চরাঞ্চল এবং নদী তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ পর্যন্ত গত ঈদের দিন থেকে অর্থাৎ ১৭ জুন থেকে এ পর্যন্ত তিস্তার পানি কিন্তু ৮ থেকে ১০ বার হ্রাস বৃদ্ধির ঘটনা ঘটলো এবং স্বল্পমেয়াদী ২ দফা বন্যার ভোগান্তি কিন্তু এই অঞ্চলের মানুষ আসলে পোহালো। এই একটি ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতে কিন্তু নতুন করে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবারও নতুন একটি করে ভোগান্তির সৃষ্টি করছে। আর আজকে সকালবেলায় আমরা কালমাটির হরিণচওড়া এলাকা ঘুরে দেখেছি। হরিণচওড়া এলাকায় কিন্তু অতিরিক্ত নিম্নাঞ্চল হওয়ার কারণে সেই এলাকার কিন্তু বীজতলা সহ নানা জাতের যে ফসল রয়েছে সেই ফসলগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু আসলে যারা কৃষক রয়েছেন তারা খুবই দুর্ভোগে এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে তাদের যে আগামী ফসলটা তারা চাষাবাদ করবে অর্থাৎ ধান, সেই ধানের জন্য বীজতলার কিন্তু আর পেতে তাদের বেগ পেতে হচ্ছে। আর এই সকল ভোগান্তির ক্ষেত্রে কিন্তু তিস্তা নদীর পানি আসলে হঠাৎ হ্রাস বৃদ্ধি একমাত্র কারণ। আর আরেকটি বিষয় জানাতে চাই যে তিস্তার পানি কিন্তু এবছর এ পর্যন্ত বিপদসীমা আসলে অতিক্রম করেনি। সর্বোচ্চ পানি বিপদসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তার পানি মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এবছর যে দুর্ভোগ পোহালো, গত ৪ বছরেও কিন্তু এই ধরনের দুর্ভোগের দেখা তিস্তার ডান তীর এবং বাম তীরের মানুষ আসলে দেখেনি। এই দুর্ভোগ থেকে স্থায়ী সমাধান হিসেবে তারা নদীর খনন অথবা মহাপরিকল্পনা সরকারের পক্ষ থেকে যেটি দেওয়ার কথা রয়েছিল অর্থাৎ প্রতিশ্রুতি ছিল, সেটি কিন্তু যাতে বাস্তবায়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এমনটি আসলে দাবি উঠেছে দুই তীরের বাসিন্দাদের। আর একটি তথ্য দিয়ে বলতে চাই যে আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে লালমনিরহাটে যে তিস্তা নদী, সানিয়াজান, ধরলা এবং মালদা নদী রয়েছে, এছাড়া যে সকল ছোট বড় নদী রয়েছে 10টি, সেই নদীর যে সেসব পয়েন্টে পানি কমার কারণে ভাঙ্গন শুরু হয়েছে, সেই ভাঙ্গন প্রতিরোধে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে তারা চেষ্টা করছে। তবে বিশেষ করে তিস্তা নদীর যে ডান তীর এবং বাম তীরের বাসিন্দারা রয়েছে তারা যেটি বলছে, এই পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা, এটি আসলে কিন্তু খুব একটি কাজে আসছে না। সাময়িক ভাঙ্গন প্রতিরোধ হলেও কিছুক্ষণ পরেই অর্থাৎ পানি যদি আবারও বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবারও সেই একই পয়েন্টে অথবা নতুন নতুন পয়েন্টে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হয়। সব মিলিয়ে এসব ভাঙ্গন থেকে কিন্তু রেহাই পেতে তাদের স্থায়ী সমাধানের আসলে স্থায়ী যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই জন্য কিন্তু দাবি উঠেছে। আর হাতীবান্ধা উপজেলার গড্ডিমারির যে এলাকা রয়েছে, গড্ডিমারি এবং ডাউয়াবাড়িতে কিন্তু আজকে তিস্তার ভাঙ্গন অনেকটাই তীব্র আকার ধারণ করেছে এবং এই ডাউয়াবাড়ি থেকে কিন্তু আজকে সকাল থেকে এ পর্যন্ত 10টি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে আমাদের ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটি নিশ্চিত করেছেন। আর সব মিলিয়ে লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং এবছর এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে 2 দফা বন্যার মোকাবেলা কিন্তু করতে হলো। এই নদী ভাঙ্গন এবং এই ফসলের যে ক্ষতি সেটির ভোগান্তি থেকে রেহাই পেতে তিস্তার মহাপরিকল্পনার বিকল্প নেই বলে দাবি করছেন তিস্তার ডান তীর এবং বাম তীরের বাসিন্দারা। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।
বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু যুক্ত হচ্ছেন। বাবু, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি অবস্থা দেখছেন? ধন্যবাদ লিনিয়া। নীল নবগণে আষাঢ়ি গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে। আসলে কবি কিন্তু এই আষাঢ় মাসে কিন্তু আসলে ঘরের বাইরে যেতে বাধা করেছেন, কিন্তু এই বাধা বেডিঙ্গিয়ে কিন্তু অনেকেই আসলে জীবনের প্রয়োজনে আসলে ছুটে চলছে। অর্থাৎ আজকে তেমন বৃষ্টিপাত না হয় কিন্তু আসলে সড়কের অবস্থা কিন্তু আসলে বেহাল অবস্থা। আমি যে আমার পিছনে যে অবস্থা দেখছি সেটি হচ্ছে একটি আসলে গ্রামীণ সড়ক। এই গ্রামীণ সড়কের পাশ দিয়ে আসলে আমরা দেখেছি যে আজকে বৃষ্টিপাত না হয় তেমন কোনো ইয়ে নেই, কিন্তু তার যে ক্ষত, সেই ক্ষত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আসলে পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে বেরিয়ে এসেছে। যেই কারণে কিন্তু আসলে এখানকার যারা পথচারী রয়েছে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যে মারিয়া রোডের যে অবস্থা কথা বলি, সেই মারিয়া রোডের অবস্থা কিন্তু এটি কিন্তু পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ 10 মিটার পরে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানকার এই বেহাল দৃশ্য। অর্থাৎ বর্ষার পরে এই অবস্থা, প্রথম দফা এবং দ্বিতীয় দফায় বর্ষায় যখন এই অবস্থা, আরও কিছু দিন আছে যে বর্ষার সময়, সে সময় কি হবে সেটা বলা বাহুল্য। এইরকম একটি অবস্থা বিরাজ করছে। আর অতিরিক্ত পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিন্তু এখানকার জমিগুলোতে। অনেক স্থানে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে ফসল চারা রোপণ করা হয়েছে, অর্থাৎ বড় চারা রোপণ করা হয়েছে। যে বড় চারাগুলো আমরা দেখেছি যে আসলে নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু এই চারা রোপণ করতে হবে। এদিকে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় ঘুরে যে খোঁজ খবর নিয়ে যে অনেক স্থানে কিন্তু আসলে অতিরিক্ত পানির কারণে কিন্তু আসলে বীজতলাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। যেই কারণে কিন্তু আসলে এবারে চারা সংকটে পড়বে বলে অনেকেই কৃষক আমাকে জানিয়েছে। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে শুধু বড় চারার ক্ষেত্রে এই অবস্থা নয়, এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে হারিবাসায় এবং চন্দ্রমারি ইউনিয়নের শমশেরনগর এলাকায় সেই এলাকাটি আসলে শস্যের জন্য বিখ্যাত, যেটি আসলে শীতকালীন থেকে সবজি থেকে শুরু করে গ্রীষ্মকালীন বর্ষাকালীন সব রকমের, অর্থাৎ সারা বছরই কিন্তু আমরা দেখি যে সেসব অঞ্চলে আসলে কিন্তু আসলে সবজির আবাদ হয়ে থাকে। কিন্তু আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা দেখেছি যে আসলে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, যেই কারণে কিন্তু এর প্রভাব পড়ছে কিন্তু আসলে হাট বাজারগুলোতে প্রত্যেকটি সবজির দাম কিন্তু আমরা দেখেছি যে 50 টাকা কেজির দরে নয়, অথচ কিন্তু এখানে যে উৎপাদিত সবজি, সেই উৎপাদিত সবজি কিন্তু আসলে এখানে বিক্রি করে অন্যান্য জেলায় কিন্তু আসলে পাঠানো হয়। কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আসলে এখানকার যে ন্যায্য দাম সেটি কিন্তু দিয়ে কিনতে পারছে না। এর পাশাপাশি আমি যদি বলি আপনাকে যে আসলে পঞ্চগড়ের অধিকাংশ পুকুর কিন্তু আসলে ভরে যাওয়ার পরে কিন্তু আসলে সেখানকার যে মাছ, সেই মাছ কিন্তু আসলে এই নদী এবং পুকুর থেকে চলে গেছে নদীতে। যেই কারণে কিন্তু এবারে কিন্তু আসলে আপনি জানেন, আপনাকে যদি জানাই যে আসলে পঞ্চগড়ের যে উৎপাদন মাছ হয়, এই উৎপাদন মাছ কিন্তু আসলে স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু আসলে বাইরের জেলাগুলোতে কিন্তু সরবরাহ করে। কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে যে পুকুরগুলো ভেসে গেছে, আসলে সেই লাখ লাখ টাকার মাছ কিন্তু আসলে আমরা দেখেছি যে ভেসে গেছে। দুদফার বৃষ্টিতে কিন্তু আসলে বন্যাতে কিন্তু এই মাছগুলো ভেসে গেছে। আবার আপনাকে যদি জানাই যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালিকার সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে তেমনভাবে কিন্তু আসলে বড় চারা রোপণ করা হয়নি। তবে ভারী ধরনের যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং বড় আবাদের যে উৎপাদন, সেই উৎপাদন কিছুটা কিন্তু আসলে ব্যাহত হবে। এর পাশাপাশি আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে আসলে
এবারে তেমন বৃষ্টি না হলেও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে এই পঞ্চগড় জেলার জন্য কিন্তু এটি অনেক বেশি, কারণ দুই দফা যে বন্যা সেই বন্যাতে আসলে তলিয়ে গেছে আটোয়ারী উপজেলা সাতখামার ইউনিয়ন, রানীগঞ্জ এবং পঞ্চগড় সদরে যদি বলি পঞ্চগড় সদরে হারিবাসা, কাজলদিঘি থেকে শুরু করে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী এবং বাংলাবান্ধা এলাকা, এমনি করে কিন্তু পঞ্চগড় যে পৌরসভা এলাকা যে 9টি ওয়ার্ড আছে, আমরা এবারে বৃষ্টিতে দেখেছি যে আসলে পঞ্চগড়ের যে 9টি ওয়ার্ডে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কামাতপাড়া, হঠাৎপাড়া, উত্তর জালাশি, রসনাবাগ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত আসলে গতকালকে আসলে তেমন বৃষ্টি না হয় কিন্তু কিছুটা স্বস্তি এসেছে, নদীর পানি কিন্তু অনেকটা কমে গেছে, যেই কারণে কিন্তু কিছুটা স্বস্তি হয়েছে, কিন্তু এর মাঝেও কিন্তু আসলে স্বস্তি নেই। উত্তর জালাশি, হঠাৎপাড়া, কামাতপাড়া, রসনাবাগ, ইসলামবাগ থেকে শুরু করে এগুলো জায়গায় কিন্তু স্বস্তি নেই। এখনো পর্যন্ত কিন্তু কোমর অবধি পানি, কোথাও কোথাও হাঁটু অবধি পানি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি দেবীগঞ্জ উপজেলার কথা যদি বলি, দেবীগঞ্জ উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে দণ্ডপাল থেকে শুরু করে বিভিন্ন যে ইউনিয়ন, 5টি ইউনিয়ন আছে, 5টি ইউনিয়ন এখন পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে অনেক গ্রাম। এই কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে সরকারিভাবে তেমন কিন্তু আসলে ত্রাণ বিতরণ করা হয়নি, যদিও যৎকিঞ্চিৎ অর্থাৎ প্রথম দফা যে বন্যা, সেই বন্যাতে কিন্তু আসলে স্থানীয় যে পঞ্চগড় 1 আসনের এমপি নাইমুজ্জামান ভূঁইয়া তিনি কিন্তু আসলে সামান্য কিছু পৌর এলাকায় আসলে ত্রাণ বিতরণ করেছেন। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা যদি ভারী হয় সেই ক্ষেত্রে আসলে ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা আছে। এর পাশাপাশি যদি প্রয়োজন হয় যে আশ্রয়ন কেন্দ্র খোলার, সেই রকমের ব্যবস্থা রেখেছে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে সহকর্মী বাবু জানাচ্ছিলেন বন্যার বর্তমান চিত্র সম্পর্কে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যার ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সুনামগঞ্জে, সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই রাস্তায় পৌর শহরের যে সাহেববাড়ি ঘাট, সেই সাহেববাড়ি ঘাটের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু পানিতে নিমজ্জিত আছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, আমরা গতকালকে এই সময় যখন খবর জানিয়েছিলাম তখন বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হয়েছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিকভাবে সে পানি বৃদ্ধি পেয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের পানির নম্বর। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জে বন্যার সর্বশেষ তথ্য। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।